TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। আমরা বাংলাদেশ প্রসঙ্গে আজকে আলোচনা করব। বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। ওই সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করা হবে, একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়। আরেকটি খবর আছে, বিগত আওয়ামী লীগ সরকারের 41 জন মন্ত্রী ও সংসদ সদস্যের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির প্রসঙ্গে আইনজীবী এম সারওয়ার হোসেন কমিশনকে অনুসন্ধানের আবেদন করেন। এছাড়া আমরা জানতে পেরেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এখনও পর্যন্ত 17টি মামলা হয়েছে, একটি অপহরণের অভিযোগ ছাড়া বাকি সবগুলো মামলাই হত্যা মামলা। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতাকে নির্বিচার হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগকে সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মানবাধিকার সংগঠন সারদা সোসাইটি এ রিট করে। সোসাইটির পক্ষে সংগঠনটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া রিটটি করেন। ঢাকার 2 উত্তর দক্ষিণ সহ দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এছাড়া 323টি পৌরসভার মেয়র, 60টি জেলা পরিষদের চেয়ারম্যান এবং 493টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। দেশটির 495টি উপজেলাতেই সংশ্লিষ্ট ইউএনওকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। আরেকটি বিরোধী দলীয় যারা এতদিন কোণঠাসা ছিল তাদের প্রধান যে নেতা, তার জন্য ভালো খবর। দীর্ঘ 17 বছর পর সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা শাখা থেকে খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল করার বিষয়ে একটি চিঠি বাংলাদেশ ব্যাংক বরাবর পাঠানো হয়। এনবিআর ও বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে পরামর্শ করার পর এনবিআরের নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুর রহমান খান এই সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া যদি সম্ভব হয় আমরা মধ্যপ্রাচ্য সবশেষ যে পরিস্থিতি, সেখানে সবশেষ সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন তিনি বলেছেন যে ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, তিনি একথা বলছেন। এছাড়া আমরা আজকে 4 দিনব্যাপী শিকাগোতে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন শুরু হয়েছে। আমরা সেই কনভেনশন বিষয়ে বা ইস্যু বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আমার সাথে আছেন জনাব সৈয়দ মাহমুদুল্লাহ, সিনিয়র সাংবাদিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আরও আছেন জনাব ডক্টর মুনির মুস্তফা আলী, প্রফেসর সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আমি শুরুতেই জনাব ডক্টর মুনির মুস্তফা আলীর কাছে যাব যে এই যে পঞ্চদশ সংশোধনী, সেই সংশোধনী কেন অবৈধ, এই যে রিটটি করা হলো এখনও আদেশ দেয়নি, তো যদি ধরা যাক আদেশ দিয়ে দিল, তো এই রিটের বিষয়ে আপনি বা এই পঞ্চম সংশোধনী প্রাথমিক প্রতিক্রিয়া কি দেবেন? প্রতিক্রিয়া তো পজিটিভ হওয়া উচিত, কারণ এটাই তো সবাই চেয়েছে, এই যে অন্তর্বর্তীকালীন একটা সরকার, বিশেষ করে ইলেকশনের সময় সেটা তো সবাই চেয়েছে। কাজেই সেটা যদি আবার আসে এটা বাতিলের ফল হিসাবে, সেটাকে তো সবারই স্বাগতম জানানো উচিত, ইভেন কি আওয়ামী লীগেরও স্বাগতম জানানো উচিত। ভবিষ্যতে তারা যদি ক্ষমতা আবার আসতে চায় তারা তো এইভাবেই তারা আসবে, যদি ইলেকশনে তারা আসতে চায় এইভাবেই তো আসতে হবে। কাজে একটা দলীয়ভাবে যদি ইলেকশন হয়, তারা যেভাবে করেছে সেভাবে হলে তো দেখা যাবে যে পরবর্তীতে যারা গভর্নমেন্ট ফর্ম করবে তারাই আবার সেই তাদের শাসনটা কন্টিনিউ করবে। কাজে এটার জন্য তো সবাই এটাকে সাপোর্ট দেওয়া উচিত। তবে তার মধ্যে যে আরো দুটো জিনিস আছে, যেমন ওই যে মানে একই সংশোধনীর মধ্যে
বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে যেটি রিকগনাইজ করা হয়েছে সাংবিধানিকভাবে, সেটা এর মধ্যেই রয়েছে। আবার জাতীয় যে 4টে পিলার ছিল, যেটা নিয়েই এই বাংলাদেশের কনস্টিটিউশনটা লিখিত হয়েছিল সেই ৭৩ সালে, আমার যতদূর মনে পড়ে ৭২-৭৩ সালে, যেমন আপনার জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। এখন এটাকে কি আংশিকভাবে বাতিল করা হবে নাকি সম্পূর্ণভাবে বাতিল করা হবে, এখানে হয়তো অনেকের দ্বিমত থাকতে পারে। আমারও সেখানে কিছুটা দ্বিমত আছে, কারণ আমি কোনো দল করি না। আমি বাংলাদেশে তো অনেকদিন নেই, আমি তো বাংলাদেশে প্রায় 40 বছরের মতো নেই। তার আগে যখন ছিলাম তখন কিন্তু আমি বিভিন্ন দলীয় প্রার্থীকে আমি ভোট দিয়েছি। আমি যতদিন পর্যন্ত ভোট দিতে পেরেছি, কারণ আমি ব্যক্তিকে দেখি, আমি দলকে না দেখে ব্যক্তিকে দেখি। আমার এলাকায় যে ব্যক্তিকে আমার পছন্দের তাকে আমি ভোট দিই। তো কিন্তু বঙ্গবন্ধুর প্রতি আমার একটা দুর্বলতা আছে, আমি তাকে জাতির পিতা হিসেবে মনে করি। আমি বঙ্গবন্ধুকে দেখি যখন আমি ক্লাস 4-এর ছাত্র, তখন থেকেই কিন্তু আমি তাকে পছন্দ করেছি। এবং আমার বাড়ি গোপালগঞ্জ, আমার মনে হয় গোপালগঞ্জের বাসিন্দা হিসেবে আমি তাকে মানে দাবি করতে পারি যে তাকে আমি অন্যদের সাথে একটু বেশি করে জানি বা চিনি, সেই হিসাবে আমি তার ভক্ত। হ্যাঁ, তা সেখানে আমি মনে করি যে জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু ওর নামটা, এটা একটা এতদিন পরে, মানে 53 বছর পরে, এটা একটা সেটেলড ম্যাটার হওয়া উচিত। হ্যাঁ, কাজেই সেটা বা এই যে 4 স্তম্ভ আপনার কনস্টিটিউশনের, এটাকে বাদ দিয়ে আপনার যে মানে নির্বাচনকালীন যে অস্থায়ী সরকারটা বাতিল করেছিল, সেটা আবার রিইনস্টেট করা, তার আমি পক্ষপাতী, এবং আমি মনে করি যে সবারই তার পক্ষপাতী হওয়া উচিত। এটা কোর্টের মাধ্যমে হয়ে পরবর্তীতে সময় যখন নির্বাচিত গভর্নমেন্ট আসবে, সেটা তারা ওই তাদের লেজিসলেশনের মাধ্যমে সেটাকে অ্যাপ্রুভ করে নিতে পারে। যে আমি এখানে যেটি প্রশ্ন আরেকটু করতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার যে প্রসঙ্গটি এসেছিল, সেটি হচ্ছে যে পারস্পরিক অবিশ্বাসের কারণে এক পক্ষ আরেক পক্ষকে অবিশ্বাস করে না, অতএব ঠিক আছে আমরা তাহলে আরেকটি পক্ষকে নিয়ে আসি, তারা আমাদের নির্বাচনটা করে দেবে। এই বিষয়টা এরকম ছিল। তো এই বিশ্বাসের জায়গায় আমরা যে রাজনৈতিক সংস্কার, রাষ্ট্রীয় সংস্কারের কথা বলছি, এখান থেকে ছাত্র জনতার পক্ষ থেকে বলা হচ্ছে, সেই সংস্কারের মধ্যে তো এই বিষয়টাই আসতে হবে যে এই পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, আস্থা, এইগুলো যদি বিল্ড আপ না করে, অর্থাৎ প্রতিষ্ঠানগুলোর উপরে যদি ভরসা তৈরি হয় দৃঢ়ভাবে, তাহলে এই তত্ত্বাবধায়ক সরকার এটার কি প্রয়োজনীয়তা থাকবে তখন? আমি সে ব্যাপারে একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে, সে যে তত্ত্বাবধায়ক সরকার যেটা ছিল, হ্যাঁ, সেটাকেও কিন্তু সংস্কার করা দরকার। কারণ আমরা দেখেছি সেটাও কিন্তু অ্যাবিউজড হয়েছে অতীতে, বা অ্যাবিউজড করার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, তো সেটাও সংস্কারের দরকার। যেমন ধরেন এই যে 111টা যে আসলো, 111-এর যে প্রেক্ষাপটটা, সেটা তো আমরা জানি যে তখনকার যে সরকার ছিল, সে সরকার 2 কোটি ভুয়া ভোট, তারপর একজন বিচারপতিকে তাকে অবসর থেকে তার বয়স টয়স কি বাড়ি টাড়িয়ে কিভাবে তাকে আবার আনা, তারপর আবার তারই যে প্রেসিডেন্ট ছিল, সেই সরকারের যে প্রেসিডেন্ট ছিল তাকে আবার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা, এগুলো দিয়ে একটা মানে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল সেই তত্ত্বাবধায়ক সরকারকে। কাজেই সেই ধরনের সরকার, এই তত্ত্বাবধায়ক সরকারের নামে সেই ধরনের সরকার যেন আবার ভবিষ্যতে না আসতে পারে, এই জন্য তত্ত্বাবধায়ক সরকারটাও সংস্কারের দরকার। হ্যাঁ, এখানে সেটাও দেখতে হবে। জি, জনাব মনির মোস্তফা আলী, আপনার কাছে আবারও আসবো। আমি সৈয়দ মোহাম্মদুল্লাহর কাছে যেতে চাই। দেখেন, যে প্রসঙ্গটা আমি এখানে তুললাম, যদি একটা শক্তিশালী নির্বাচন কমিশনে থাকে, যদি সেই রাষ্ট্রীয় সংস্কারের পথে বাংলাদেশ যেতেই চায় বা যাই, শক্তিশালী নির্বাচনের কমিশনের অধীনেই তো নির্বাচন হতে পারে। সৈয়দ মোহাম্মদুল্লাহ কি বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই শক্তিশালী, পৃথিবীর সব দেশে তো তাই হচ্ছে, এমনকি ভারতেও হচ্ছে। ভারতে সাম্প্রতিককালে কিছুটা কম্প্রোমাইজড হচ্ছে সিস্টেম, কিন্তু তারপরে তো ভারতে হচ্ছে। তো পার্শ্ববর্তী ভারত যদি করতে পারে, বাংলাদেশ কেন করতে পারবে না? আর কথা হচ্ছে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা, যেটা প্রফেসর মনির মোস্তফা খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন, সেটা হলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা দরকার ছিল। আওয়ামী লীগই আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার এনেছিল, কিন্তু পরবর্তী দেখা গেল বিএনপি শাসন আমলে ওই সিস্টেমটাকেই অ্যাবিউজ করা হয়েছে।
যে যে দুটো এক্সাম্পল উনি দিয়েছেন সেটা ইম্পর্টেন্ট। তো ফলে আমার পছন্দের লোক যাতে তত্ত্বাবধায়কের প্রধান হতে পারে এইটা, তেমনি ভাবে ওই একই সমস্যা আপনি যে নির্বাচন কমিশন করবেন, এগুলো কনস্টিটিউশনাল পজিশন, বাট এট দি সেম টাইম আপনি এমন লোককে নির্বাচন কমিশনে নিয়োগ দিচ্ছেন যিনি আপনার আজ্ঞাবহ বা আপনার স্বার্থ, আপনাকে জয় করার জন্য, আপনার পক্ষে নির্বাচন নেওয়ার জন্য, কারচুপি করার সুযোগ উন্মোচন করার জন্য কাজ করবেন, এইরকম লোককে যদি আপনি দেন তাহলে স্বাধীন কিভাবে হবে? ফলে কোনো একটা মেকানিজম বের করা উচিত। নির্বাচন কমিশনটাই যদি পারফেক্ট হয়, নির্বাচন কমিশন যখন নির্বাচনের দিন ঘোষিত হবে তখন থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশনের এবং আইন শৃঙ্খলার অধিকাংশ ক্ষেত্রে মানে সরকার তখন কেয়ারটেকার সরকার হয়ে যাবে, সিটিং গভর্নমেন্ট, যে যে 3 মাসের জন্য বা নির্বাচনকালীন 90 দিনের জন্য হোয়াটএভার। আর ওই নির্বাচন কমিশনের হাতে অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারিগুলো, নির্দেশনা চলে যাবে নির্বাচন কমিশনের হাতে। সেই নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হয়, এই জন্যে এই যে প্রধান বিরোধী দল যারা থাকে, তার প্রধান বিরোধী দল, ক্ষমতাসীন দল, এদের মধ্যে আলোচনা ক্রমে উভয় পক্ষ 3 জন করে লোকের নাম সাজেস্ট করলো। তারা ওই 3 জন মধ্যে মোট কথা 2 পক্ষকে এগ্রি করতে হবে, বা এখানে যদি 5 জন সদস্য এক এক পক্ষ 10 জন করে বা 7 জন করে 14 জন নাম সাজেস্ট করলো, ওর থেকে 5 জন নেবে, 10 জন সাজেস্ট করলো ওর থেকে 5 জন, এইরকম একটা মেকানিজম করতে হবে। না তো ওই তত্ত্বাবধায়ক কি বল। যে এখানে একটি প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনারা দীর্ঘদিন ধরে আমেরিকায় অবস্থান করছেন, এইখানকার নির্বাচন প্রক্রিয়া দীর্ঘদিন ধরে দেখে আসছেন। যখন যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকার কি এখানকার আইন প্রয়োগকারী সংস্থাকে, এফবিআইকে নিজের কাজে, নিজের জয়লাভের উদ্দেশ্যে ব্যবহার করতে পারে? যদি না পারে, সেগুলো কোন কোন প্রতিষ্ঠান আছে আর যেগুলো তাদেরকে এই কাজ থেকে দূরে রাখে? আমি জানতে চাই সৈয়দ মাহমুদুল্লাহ। না, এখানে তো সিস্টেমটা মানে প্রতিষ্ঠিত হয়ে গেছে। 250 বছর একটা দেশ স্বাধীন, সেই দেশে এই সিস্টেমগুলো হয়ে গেছে এন্টার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, খালি যুক্তরাষ্ট্র না। বরং এই যুক্তরাষ্ট্রে এই সিস্টেমটাকে ফর দি ফার্স্ট টাইম ইন ইটস হিস্ট্রি প্রশ্নবিদ্ধ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, ফর্মার প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন তিনি উইন না করলে, ওই যে বাংলাদেশে প্রবাদ আছে, আমি সালিশ মানি তাল গাছটা যদি আমার হয়, উনি উইন না করলে উনি রীতিমতো মার্শাল ল জারি করে কয়েকটা স্টেটের ভোটিং মেশিন, ব্যালটগুলা নিয়ে আসার প্ল্যান করেছিলেন, আরো নানা ধরনের ইলেকট্রাল কলেজের একটা ফলস, কিন্তু করতে তো পারেনি, ফলাফল উল্টাতে তো পারেনি, এটা তো সম্ভব হয়নি। কেন সম্ভব? আমার প্রশ্ন সম্ভব হয়নি ওই যে তিনি যে ভাইস প্রেসিডেন্ট, তার নিজের ভাইস প্রেসিডেন্ট, অনুগত ভাইস প্রেসিডেন্ট, সেই ভাইস প্রেসিডেন্টের বিবেকের কারণে শেষ পর্যন্ত একজন তিনি দেখেছেন যে মানে আমি কনস্টিটিউশন বা আইন যেটা তা ভায়োলেট করতে পারবো না। তাকে প্রচন্ড প্রেসার দেওয়া হয়েছিল সার্টিফাই না করার জন্য ইলেকট্রাল কলেজের কাউন্টিং, তিনি সেটা করেননি। না করে নাকি বিবেক শুধু না, আরেকটি বিষয় আছে, যদি সে অপরাধ করে, তিনি অপরাধ করতেন যদি, তাহলে তাকে সাজা পেতে হবে, এরকম একটা বিষয় আছে তো? তা আছে, কিন্তু কথা হচ্ছে একবার তিনি যদি ক্ষমতা আয়ত্ত করে ফেলেন, এইবার তো উনি বলেছেন উনি আইন বিচার বিভাগকে উনি একেবারে নিজের ব্যক্তিগত অ্যাটর্নির মতো, নিজের আইনজীবীর মতো ব্যবহার করবেন, ওদেরকে নিজের কাজে লাগাবেন। উনি তো 2 জন অ্যাটর্নি জেনারেলকে, প্রথম জন সেশনস আউটস্ট্যান্ডিং লোক, তাকে বিল বা তাদেরকে নন স্টপ গালমন্দ করেছেন, হ্যারাস করেছেন। ফলে তার মতো তিনি অন্য ধারার লোক, কিন্তু এছাড়া যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই কাণ্ড আর কখনো হয়নি। যাই হোক, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড গুলাতে এগুলা সুপ্রতিষ্ঠিত, কিন্তু বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের, ভারতের একটা উদাহরণ দিই, বহু বছর আগে ভারতের চিফ ইলেকশন কমিশনার ছিলেন, তার লাস্ট নাম সেশনস। তো তিনি এত কড়া ছিলেন যে একদিন এক প্রার্থী তার কিছু লোকজনকে নিয়ে কোথায় মিটিং করছিল প্রাইভেট, গোপনে, তিনি টের পেয়ে সেখানে যাচ্ছিলেন। এইটা উনি আসছেন শুনে খবর পেয়ে পেছনের জানালা দিয়ে লাফ দিয়ে সে পালিয়েছে, পালানোর সময় ক্যান্ডিডেটের পা ভেঙে গেছিল। এইটা হচ্ছে কথা, এই যে এদেরকে এইরকম সমীহ করা, ভয় করার যে ব্যাপারটা, এটা যেন থাকে। তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মোটামুটি এটা সুপ্রতিষ্ঠিত, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে মেকানিজম গুলা ডেভেলপ করতে হবে, ওভার ইয়ার্স এটা হয়ে যাবে। আরেকটা কথা, সেটা হচ্ছে কনস্টিটিউশনের
মানে মূল নীতি যদি চেঞ্জ না করা হয়, ফান্ডামেন্টাল প্রিন্সিপালস কনস্টিটিউশনের প্রিএম্বলে যেটা থাকে, কোনো দেশের সেই মূল নীতি চেঞ্জ না করে যদি কোনো সংশোধনী করা হয়, সেই সংশোধনী পার্লামেন্টে যদি করা হয়, ওই যে পঞ্চম সংশোধনী যে সামরিক শাসকরা বা খন্দকার মোশতাক যে সমস্ত কাণ্ড করেছিলেন সেগুলোকে লিগালাইজ করা, তারপরে এরশাদ যেগুলা করেছেন লিগালাইজ করা, ওগুলা না, ওগুলা অনৈতিক কর্মকাণ্ডকে করা হয়েছে, ইলিগাল। কিন্তু আদারওয়াইজ পার্লামেন্ট যদি কোনো সংশোধনী আনে, সেইটা মানে হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের সেইটা ইয়ে করার মানে প্রত্যাখ্যান করার, বাতিল করার অধিকার থাকা উচিত না। নো আদার ডেভেলপ মানে কনস্টিটিউশনালি অ্যাডভান্সড কান্ট্রিতে এই সিস্টেম নেই। পার্লামেন্ট যেটা করে, প্রিএম্বল যেটা একেবারে মূল নীতি যেখানে ঘোষণা করা হয়, সেই প্রিএম্বল মূল নীতি যদি ধরা যাক প্রেসিডেন্সিয়াল সিস্টেমকে এখন প্রাইম মিনিস্টার সিস্টেমকে মানে প্রেসিডেন্সিয়াল করলো, এই জন্য গণভোটের হয়তো ব্যবস্থা আছে, সেই এই ধরনের কিছু একটা নিতে হয়। আদারওয়াইজ হাইকোর্ট এই যে সরকার বদল হলো, একটার পর একটা কাণ্ড কারখানা, এই যে আপনি কিছু উল্লেখ করেন উপজেলা চেয়ারম্যান, তারপরে হচ্ছে মিউনিসিপাল চেয়ারম্যান, পৌরসভা মেয়র, হ্যাঁ, সব জায়গায় এখন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে কাদেরকে? আমলাদেরকে। ধরা যাক এই আমলা বিএনপি পন্থী আমলা, কিন্তু আমলা নির্ভর প্রশাসন হয়ে গেলে এটা ভালো না। আমাদেরকে একটা এমন একটা সিস্টেম করতে হবে যারা ছিল নতুন পরিবর্তনের ফলে তারা এদেরকে হিট করে চলতো। এমন হতে পারে যাদের যে সমস্ত লোককে বরখাস্ত করা হয়েছে বলা হচ্ছে তারা অনেকে মারপিট খেয়ে, ইতিমধ্যে আওয়ামী লীগের তো অনেকেই মারপিট খেয়েছে, নিজেরাই হয়তো পালিয়েছে, অনেকে দুর্নীতি করেছে, অনেকে মারপিট খেয়েছে, 2-4 জন যে মারাও যায়নি, 2-4-50 জন, সেটাই বাকে জানে। ফলে ওগুলা জায়গায় অনির্বাচিত প্রশাসক নিয়োগ করা হয়েছে। এইটা আর একটা অসুস্থ সিচুয়েশন হয়েছে আমাদের দেশে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে বাংলাদেশে এই প্রশাসক নিয়োগ করা বিভিন্ন ক্ষেত্রে বহুবার অতীত হয়েছে। এটাও হচ্ছে এইটা আর একটা অসুস্থ পরিস্থিতি সৃষ্টি করবে, গণতন্ত্রকে এক ধরনের প্রশ্নবিদ্ধ করবে। জি, আপনাকে ধন্যবাদ জনাব সৈয়দ মাহমুদুল্লাহ। আমি জনাব ডক্টর মুনীর মুস্তফা আলীর কাছে যেটি বাংলাদেশ প্রসঙ্গেই জানতে চাইব যে এখানে একটি বিষয় আসছে যে ছাত্র জনতাকে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে বা অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটির নিবন্ধন বাতিল চাওয়া হয়েছে, একটা রিট করা হয়েছে হাইকোর্টে। এইটার প্রতিক্রিয়া কী দেবেন? এটা কী ধরনের রাজনীতি? আমরা অনেকেই কিন্তু আশঙ্কা করছে বাংলাদেশের যে এখনও ওই জায়গা থেকে, ওই আশঙ্কার জায়গা থেকে মুক্ত হতে পারেনি বাংলাদেশ। সেই জন্যই আমি যেটা আশঙ্কা করছি সেটা হচ্ছে ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। এগুলো ঠিক আমি খুব যে মানে ইতিবাচক হিসেবে দেখছি তা না। আপনি দেখুন, মানে আওয়ামী লীগের মতো একটা দেশ আজ তারা যেভাবেই হোক দল, তারা এই গত 15 বছর, আর আমি 15 বছরও বলবো না, এখন সবাই বলছে 15 বছর, 17 বছর, 16 বছর, সবকিছুই বলছে। আমি ঠিক অতটা যাব না, গত 10 বছরই বলি। গত 10 বছর তাদের শাসনটা ঠিক মানে পিপল ম্যান্ডেটেড ছিল সে কথা বলা যায় না, কারণ ভোটগুলো তো স্বচ্ছ ভোট ছিল না। তো সেই হিসাবে যদি দেখি যে তাদের হয়তো তারা অনেক অনাচার অত্যাচার করেছে, অনেকে অবৈধ পয়সা করেছে, এগুলো কেউ স্বীকার করতে পারবে না, সেগুলো হয়েছে। কিন্তু আওয়ামী লীগের মতো একটা দলকে মানে বাদ দিয়ে বাংলাদেশে রাজনীতি হবে এটা আমি আশা করি না। আজকে বিএনপির একজন নেতা তিনি নিজেই বললেন যে আওয়ামী লীগের 40% ভোট ব্যাংক আছে, মানে 40% পিপল তাদেরকে সাপোর্ট করে, এবং তার নিজ দলকে সে বলল যে 30% লোক তাদের ভোট ব্যাংক। এবং এই কথাটা আমি আগেও শুনেছি। তো এই 40% লোককে বাদ দিয়ে, মানে তারা তো তাদের একেবারে কোর কনস্টিটুয়েন্সি, তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে পলিটিক্স হবে, এটা কেউ যদি আশা করে তাহলে আমি বলবো যে এটা তো মানে বোকার আশা। কাজে এগুলো আমরা যদি গণতন্ত্র নিয়ে করি, যে গণতন্ত্র ছিল না এত বছর যাবত, আমরা গণতন্ত্র ফিরে চাই বা ফিরে পেতে যাচ্ছি, আর সেখানে আবার সুর তুলছে যে একটা দলকে বাদ দিতে হবে, সে দলটা যেই হোক না কেন। আমার কথা হলো যে একটা দল
যদি ঠিক মতো কাজবাজ না করে, তারা যদি গণতন্ত্রকে হত্যা করে, সেটা নিয়ে জনগণের কাছে যেতে হবে। ইলেকশনে তাদেরকে মানে তাদেরকে ই করতে হবে, তাদেরকে বাদ দিতে হবে, মানে ইলেকশনেই তারা হেরে যাবে। হ্যাঁ, কাজেই এগুলো হচ্ছে, আমি জানি না এই সমস্ত রিট্রিট হচ্ছে, জানি না, মানে আওয়ামী লীগের মতো একটা পার্টিকে নিষিদ্ধ করা হবে বাংলাদেশে, এটা হয়তো আলটিমেটলি হবে না। আর এটাকে করতে চাইলে সেটা হবে আবার সেই একটা, মানে আমরা একটা সিভিল ওয়ারের দিকে যাব, আমি যেটা মনে করি। জি, তো ব্যাপার হলো যে আমি একটু পিছনের দিকে ফিরে যাই। এই যে মোহাম্মদুল ভাই যেগুলো বললেন যে আসলে যদি সংস্কার না হয়, যদি আমাদের ইনস্টিটিউশনসগুলো ইন্ডিপেন্ডেন্ট না হয়, এগুলো যদি মজবুত না হয়, তাহলে ওই আপনার তত্ত্বাবধায়ক সরকারি দেন আর যাই দেখ, সেগুলো আপনার ইম্পার্শিয়াল যে হবে এমন নিশ্চয়তা আমরা দিতে পারি না। কাজেই উনি যেমন বললেন যে এখানকার ইনস্টিটিউশনগুলো, আমেরিকার ইনস্টিটিউশনগুলো বা ওয়েস্টার্ন কান্ট্রিজের বা ইন্ডিয়ার ইনস্টিটিউশনসগুলো এমন পর্যায়ে চলে গেছে যে তারা ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন নিতে পারে, তারা স্বতন্ত্রভাবে তারা যে মানে আপনার নির্দলীয়ভাবে তারা কাজবাজ করতে পারে, যার ফলে সে সমস্ত জায়গার গণতন্ত্রটা প্রশ্নবিদ্ধ হয় না। একটা কথা অবশ্যই মোহাম্মদুল্লাহ ভাই বলেছেন যে যদি ট্রাম্পের মানে একটা স্পেসিফিক কেস, যেটা আমরা 2021-এর জানুয়ারি 6 দেখেছি, যে হয়তো ভাইস প্রেসিডেন্ট পেন্স যদি একটু নড়ে বড়ে যেত বা ট্রাম্পকে সাপোর্ট দিত, তাহলে হয়তো আমাদের গণতন্ত্রটা বিপন্ন হতো। আমি কিন্তু সেটা মনে করি না। সে এটা করলেও ওই কোর্টে গিয়ে এটা টিকতো না। আমার মনে হয় না যে সুপ্রিম কোর্ট, যার কিছুটা অবনতি আমরা বা অনেকটা অবনতি আমরা ইদানিং দেখছি, কিন্তু সেই সুপ্রিম কোর্টে আমার মনে হয় এটা টিকতো না। কারণ আমেরিকার ডেমোক্রেসি, আমেরিকান ইনস্টিটিউশনগুলো এত মানে ইন্ডিপেন্ডেন্ট, এত ইনগ্রেন্ড, এত শক্ত যে এগুলো কোর্টে গিয়ে টিকতো না। এটা আমি আশা করি। তো সেইভাবে যদি আমরা মানে এইগুলো না বলে, এই যে পার্টি কি করতে হবে, ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে প্রেসের উপর অনেক হামলা হচ্ছে। হ্যাঁ, অনেকগুলো দেখেন এই যে জিনিসটা, যে এই যে আজকেও বোধহয় একটা প্রেসের উপর হামলা হয়েছে, কি ইস্ট ওয়েস্ট মিডিয়া নাকি, তার উপর হামলা হয়েছে। প্রথম দিকে আপনার 4-5টা টিভি স্টেশনে হামলা হয়েছে। এগুলো কিন্তু আপনারা যারা মিডিয়ায় আছেন, আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের কিন্তু এগুলোর বিরুদ্ধে আপনাদের কথা বলা উচিত। কারণ দেখেন মিডিয়াগুলো, আমরা কি করে আশা করি যে মিডিয়াগুলো ইম্পার্শিয়াল হবে? এদেশের মিডিয়া কি পার্শিয়াল? আপনারা দেখেন ফক্স নিউজটা দেখেন, তারা আপনার প্রো রাইটিস্ট, তারা আপনার কনসারভেটিভ মিডিয়া, তারা কনসারভেটিভকে তারা বিভিন্নভাবে সাপোর্ট দেয়। আবার দেখুন, আপনি যদি MSNBCর কথা চিন্তা করেন, তারা আবার লেফটিস্টদের সাপোর্ট দেয়। হ্যাঁ, তার মানে কি এই যে ইলেকশনে যদি ওই ইয়ারা হেরে যায়, তাহলে আমরা ওই ফক্সকে যে অ্যাটাক করব, বা যদি কনসারভেটিভরা জিতে যায় তাহলে আমরা ওই MSNBCকে অ্যাটাক করব। এটা আমরা করব কেন? মিডিয়া থাকবে, তারা যে কিছু আওয়ামী লীগ লিনিং মিডিয়া থাকবে, আবার অন্য জামাত লিনিং মিডিয়া থাকবে। হ্যাঁ, তাদেরকে আক্রমণ করতে হবে। তাদেরকে আমরা সেই বাক স্বাধীনতার কথা যদি বলি, একদিকে আমরা বাক স্বাধীনতার কথা বলছি, অন্যদিকে যে বাকটা আমরা পছন্দ করছি না তাদের উপর হামলা করছি। এটা হবে কেন? আমরা যে সবার সব কথা পছন্দ করব, প্রত্যেকের একটা ক্লায়েন্টেল থাকে। যেমন ওই যে বিএনপি নেতাটা বলছে যে 40% আওয়ামী লীগের সাপোর্টার আছে বাংলাদেশে। যদি কোনো মিডিয়া মনে করে যে আমরা এই 40% আমাদের ক্লায়েন্টেল, আমরা এই 40% কি চাই সেইভাবে আমাদের মানে আচরণটা আমরা ঠিক করব, হ্যাঁ, তাতে আমার যদি ভালো না লাগে, ভালো না লাগতে পারে, হ্যাঁ, কিন্তু তাদেরকে যে ব্যান করতে হবে, তাদেরকে আক্রমণ করতে হবে, এগুলো হলে তো আপনার ওই গভর্নমেন্ট পরিবর্তনের পরপরই এই আক্রমণগুলো চলতে থাকবে। জি, এইগুলো আমাদের যেটি ডক্টর মনির মোস্তফা আলী যেটির কথা আপনি বলছেন, নিশ্চয়ই এরকম যে ভিন্ন মতকে জায়গা দেওয়ার মতো যে পরিবেশ ছিল না গত 15-16 বছর বা তারও আগে, ভিন্ন মতের জায়গা ছিল না এখানে। সেই জায়গাটা আবার তৈরি হয়েছে। এখনও ভিন্ন মতের যে মিডিয়া, ভিন্ন মতের যে গণমাধ্যম, তাদেরও জায়গা দেওয়া হচ্ছে না। আপনি সম্ভবত এরকম কিছু বলছেন, কিন্তু বারবারই একটা গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশে আমরা দেখেছি, বিশ্বের যে কোনো দেশেই হোক, যে দেশেই হোক না কেন,
এই ভিন্ন মতের জায়গা দিতে হয়। একটি কথা প্রচলিত আছে, আপনারা জেনে থাকবেন, যে আমি একটি কথা সম্ভবত ভলচেয়ার তার মুখ থেকে এসছে, যে আমি আপনার সাথে দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু আপনার মতটা যেন প্রকাশিত হতে পারে সেজন্য আমি প্রাণটাও দিতে পারি আপনার জন্য। এরকম একটি কথা আছে। একটি বিরতি নিতে চাই, বিরতি থেকে ফিরে এসে আবারও বাংলাদেশ প্রসঙ্গে আলোচনায় ঢুকবো। আপনারা সাথেই থাকবেন। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন আশা করছি ভালো লাগছে। একটু পরেই ফিরে আসছি। আবার ডেমোক্রেসি অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আমি চলে যাচ্ছি জনাব সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে যেটি জানতে চাইবো, যে দেখেন যে ভিন্ন মত নিয়ে আমরা আলোচনা করছিলাম। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনি কি আছেন যেটি এই ভিন্ন মতের জায়গা এখনও মনে হচ্ছে এই স্পেস এই বাংলাদেশে তৈরি হচ্ছে না, হয়তো একটা তৈরি পরিবেশ হবে, কিন্তু সেটা কবে হবে আমরা বুঝতে পারছি না। এখনও পর্যন্ত আমরা দেখছি যে এই ভিন্ন মত আগের মতোই। একটা আওয়ামী লীগকে যে প্রসঙ্গে আলোচনা করছিলেন জনাব মনির মুস্তাফা আলী, সেই প্রসঙ্গেই জানতে চাইবো, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের যে উদ্যোগ বা রিট করা হয়েছে সেইটা, এবং এটি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা হয়েছে 17টি মামলা হয়েছে, যার মধ্যে হত্যা মামলা হচ্ছে 16টি, এই নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। মামলাগুলোর ব্যাপারে মামলা তারা করতে, তাদের গ্রাউন্ড থাকলে মামলা করবে, সেটা আদালত দেখবে, সেটা একটা সাইড যদি সত্যি গ্রাউন্ড থাকে। দ্বিতীয় হচ্ছে মানে এই ভিন্ডিকটিভ হয়ে যদি অন্য মতের সাপ্রেস করার চেষ্টা করা হয়, কোনো অবস্থাতে অন্য মত সাপ্রেস করা উচিত না। মুস্তফা সাহেব, প্রফেসর মনির মুস্তফা খুব ভালোভাবে বলেছেন, একটা বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের সুদীর্ঘ আন্দোলন সংগ্রাম স্যাক্রিফাইসের ফলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম হয়েছে। স্বাধিকার স্বায়ত্তশাসন শেষ পর্যন্ত স্বাধীনতা যুদ্ধে আমরা গেছি, দেশ স্বাধীন হয়েছে। তাকে ওখান থেকে সরানো দীর্ঘদিন থেকে এটা এক ধরনের চক্রান্ত আছে এদের। এবং একটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, এই যে তার মৃত্যু দিবস গেল, জঘন্যভাবে তাকে হত্যা করা হয়েছে, এই যে এত হত্যাকাণ্ড সাম্প্রতিক আন্দোলন হলো, এইটা আমরা সবাই নিন্দা করছি। সকালে যত খারাপ কাজ হয়েছে নিন্দা করছি, কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড যে এটা হলো, সেই হত্যাকাণ্ডের শিকার যিনি এবং তার ফ্যামিলি ভিকটিম, তাদের ব্যাপারে ডক্টর ইউনূস, তিনি এতদিন শেখ হাসিনার আমলে নির্যাতিত হয়েছেন, অপদস্থ হয়েছেন, হেনস্থা হয়েছেন, তার মুখ থেকে একটি শব্দ পর্যন্ত উচ্চারিত হয়নি, দু একটি নেগেটিভ টাইপের শব্দ উচ্চারিত হয়েছে। এবং অন রেকর্ড এই পর্যন্ত তার জীবনে, উনি আমেরিকা ছিলেন সম্ভবত মুক্তিযুদ্ধের সময়, তার জীবনে অন রেকর্ড তিনি একবারও শেখ মুজিবুর রহমান সম্পর্কে কোনো মতই প্রকাশ করেনি। যেহেতু করলেই তো পজিটিভ কিছু বলতে হবে, এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। এবং যদি এরা এই এত এত প্রাণগুলো, এত সংগ্রামগুলো, এরপরে তারা এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য কোটা আন্দোলন পর তো গণতান্ত্রিক আন্দোলনের রূপ নিল এট দি এন্ড অফ দি ডে, সেইটাই যদি হয় গণতান্ত্রিক ব্যাপারটা আমরা দেখতে হবে। এটা মানে আমি বললে গণতন্ত্র হয়ে যায় না, আমার আচার আচরণে। আজকে গোলাম মোল্লা রনি নামে এক ভদ্রলোক, তিনি সম্ভবত এখন বিএনপি করেন, একসময় বোধ আওয়ামী লীগ করতেন, তার একটা টক শোতে দেখলাম যে বাংলাদেশে ওই আওয়ামী লীগের, ওনার ভাষায়, মাস্তানরা যে সমস্ত জায়গায় চাঁদাবাজি করতো, দখলদার করেছিল, সেগুলো এখন বিএনপিওয়ালারা ইতিমধ্যে শুরু করে দিয়েছে এবং ব্যাপকভাবে চাঁদাবাজি শুরু করেছে। এবং মির্জা আব্বাস, ওই দলের নেতা, তিনিও এই অভিযোগ করেছেন, এবং একটা স্পেসিফিক এক্সাম্পল দিয়ে। তার মানে চাঁদাবাজ চেঞ্জ হচ্ছে, চাঁদাবাজি বন্ধ হয়নি, মানে ওই হত্যা চলছে। এখন আওয়ামী লীগেররা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে মামলা করা, এটার ব্যাপারে আমি মনে করি না মামলা করার রং কিছু। মানে মিথ্যা মামলা, সাজানো মামলা, সেটা আরেক জিনিস, কিন্তু মামলা করার রং নেই। কিন্তু নিজে গিয়ে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, তাদেরকে মেরে ফেলা, তাদেরকে অপদস্থ করা, আমাকে ভোট দেয় না এরকম লোককে অপদস্থ করা, খুন করা, তাহলে তো আমি প্রকৃতপক্ষে গণতান্ত্রিক একটা আবহাওয়া সৃষ্টির চেষ্টা নেই। তেমনি এট দি এন্ড অফ দি ডে এমন একটা প্রশাসন কায়েম করা হবে, এমনভাবে নির্বাচন প্রক্রিয়া করা হবে, ওই যে আমার পক্ষে ওই বিচারপতি কাজ করবে, সেই জন্য রীতিমতো মানে বিচারপতিদের অবসরের মেয়াদ তারা চেঞ্জ করে দিয়েছিলেন। আর আপনি যে বলছেন এখন আওয়ামী লীগকে ব্যান করার কথা বলা হচ্ছে,
শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পুরা লিডারশিপকে ওয়াইপ আউট করার জন্য এই আগামীকাল 21 অগাস্ট 4 সালের 21 আগস্ট ঢাকা এটা করেছিল। আওয়ামী লীগ ক্ষমতা আসে তো বিএনপি তখন ক্ষমতা ছিল, তারা জজ মিয়া নাটক সাজিয়েছিল, কিন্তু তাদেরকে তো ব্যান করার কোনো কথাই তারা বলেনি। এমনকি আওয়ামী লীগের উপরে প্রচন্ড চাপ সত্ত্বেও মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক নীতিতে বিশ্বাসী অনেক লোক দীর্ঘদিন থেকে এই ধর্মভিত্তিক রাজনীতি, বিশেষ করে মুক্তিযুদ্ধ বিরোধী এই ভূমিকার জন্য জামাতকে ব্যান করার কথা বলেছে, করেনি। শেষ মুহূর্তে করেছে, সেইটা হচ্ছে যে কিছুটা রাজনৈতিক কারণ আর কিছুটা হচ্ছে ওই আগের যে যুক্তি, সেই যুক্তিতে যে এই সময় তারা উস্কানি দিয়ে অনুপ্রবেশকারী ঢুকিয়ে আন্দোলন ঢুকেছে, এইটা মানে এই প্রশ্ন সাপেক্ষ ব্যাপার, এটাতে আমি যাচ্ছি না। ফলে বিএনপিকে করেনি, এমনকি জামাতকে করেনি, এই লাস্ট মোমেন্টে ওইটা বাদই দেন, করেনি। ফলে এইটাও আরেকটা, এটা যদি করে বোঝা যাবে যে ডক্টর সাহেব এবং তার অনুসারীরা অন্য একটা এজেন্ডা নিয়ে নেমেছেন। এটা তাদেরকে মানে তাদের মুখোশ উন্মোচিত করে দেবে। আর যদি তারা সত্যিকারের গণতান্ত্রিক আচরণ করেন, অন্যদেরকে দেন, মানে আওয়ামী লীগের উপরে অত্যাচার নির্যাতন যারা অন্যায় করেছে তাদেরকে আইনে সোপর্দ করা উচিত। কিন্তু আদারওয়াইজ জেনারেলি এই হাঁটুরে ধোলাই দেওয়া এবং জ্বালানো পোড়ানো, মুশকিলটা হচ্ছে কি সৈয়দ মাহমুদুল্লাহ, আপনাকে বলি পরিস্থিতিটা কীরকম। ঠিক আছে, মানে সরকার একটা আইন করেছে বা সরকারের যে বিভিন্ন ব্যক্তিবর্গ আছে বিভিন্ন উচ্চ পর্যায়ে তারা তাদের স্বার্থে কাজ করেছে, সেটা তো তারা সরাসরি যায় নাই, তারা পাঠিয়েছে কাকে? পুলিশ বাহিনীকে, তারা পাঠিয়েছে কাদের? দলীয় নেতাকর্মীদের। এখন এই কাজগুলো তো ফিল্ড লেভেলে যারা কাজ করে তাদের সঙ্গে যোগাযোগগুলো হয়, কিন্তু নির্দেশ তো দিয়েছে, দেখা যাচ্ছে যে ইন্টারনেট বন্ধের ওই জুনায়েদ আহমেদ পলক, কাজটা তো করেছে আর একজন। ফলে এই যে আপনি বলছেন প্রতিহিংসার রাজনীতির যে কথা, বন্ধের কথা বলছেন, ওই যে অপরাধ করেছে, যেমন ধরা যাক যে 95,000 কোটি টাকা, 95,000 কোটি টাকা এস আলম গ্রুপ রাজনৈতিকভাবে আশ্রয় পেয়ে তার 6টা নিজের ব্যাংক, মানে ব্যাংক তিনি নিয়েছেন, বলা হচ্ছে দখল করে নিয়েছেন, লুটপাট করে নিয়ে গেছে। এবং আরও বহু মন্ত্রী আছে, এমপি আছে, তারা সাবেক হয়ে গেছে, তাদের বিদেশে অনেক দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে। একটা মানুষের পক্ষে এত সম্পদ অর্জন করা সরকারি চাকরি করে বা এমপি পদে থেকে সম্ভব না। হয়তো 2-1জন আছেন যারা আগে থেকেই অনেক ব্যবসার সঙ্গে, বড় বড় ব্যবসার সঙ্গে জড়িত, তাদের টাকা পয়সা আছে, ঠিক আছে, কিন্তু বাদ বাকি তারা কোথায় এত অর্থ সম্পদ? এই প্রশ্নগুলো তুলছে মানুষ। এর ফলে যেটা কি হয়েছে যে মানুষ যারা দরিদ্র থেকে আরও দরিদ্র হয়েছে, এটা নানাভাবে প্রভাব পড়ে। এইগুলো আপনাদেরকে বলার দরকার নেই। কিন্তু আপনি যে প্রতিহিংসা রাজনীতির কথা বলছেন, মানুষ এই কী হলো, পুলিশ পরিস্থিতি দাঁড়ালো, পুলিশ এমন পরিস্থিতির মধ্যে পড়লো যে তারা বলছে যে নিরাপদ পরিবেশ তৈরি না হলে তারা থানায় যোগ দেবেন না। এখন অবশ্য যোগ দিয়েছেন, কিন্তু এরকম পরিবেশ দাঁড়ালো। পুলিশকে কেন মারতে যাবে? এরকম তো কখনো ঘটে নাই, মানুষ পুলিশকে মারবে এরকম এই প্রথম ঘটছে। কারণ ওই পুলিশকে দিয়ে দলীয় বাহিনী তাদের নিজস্ব স্বার্থে ব্যবহার করেছে। এই ঘটনাগুলো ঘটেছে, যে এই প্রতিহিংসার রাজনীতি থেকে নিশ্চয়ই আমরা বের হয়ে আসব। এখন দেখা যাক কি হয়। এইটার জন্য এটা শাস্তি হওয়া উচিত। এটা তাদের ধরে ধরে যারা অসৎভাবে টাকা লুটপাট করেছে, যারা এই অন্যায় আদেশ দিয়েছে পুলিশকে, এই মানে খারাপভাবে ব্যবহার করেছে প্রশাসনকে, তাদের প্রত্যেককে জবাবদিহির আওতায় আনার জন্য রাষ্ট্রের চেষ্টা করা উচিত। সেটাও সীমাবদ্ধতা আছে, কতজনকে পারবে, কিন্তু চেষ্টা করা উচিত সর্বোচ্চ, কিন্তু আইনের শাসনের আওতার ভিতরে, হাঁটুরে মাঠের ভিতরে না, আগুন জ্বালানোর মাধ্যমে না। তাহলে হবে কি, শেষ পর্যন্ত কোনোদিন যদি আবার কোনো কারণে সিংহাসন উল্টায়, তখন আবার ওই একই পালা চলবে। এইটা যেন না হয়, এই ভিসার সাইকেল থেকে যেন বাংলাদেশ মুক্ত হয়, এটাই সকলের আশা উচিত। দুর্নীতি, লুটতরাজ, মানে রাষ্ট্রীয় বাহিনীকে, প্রশাসনকে ব্যক্তিগত বাহিনীর মতো ব্যবহার করা, রাষ্ট্রকে ব্যক্তিগত সম্পত্তির মতো ইউজ করা, এগুলার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে না আসতে পারলে মানে আমরা একটা, আমাদের শিক্ষা হওয়া উচিত। তা যদি না হয় তো আমরা ওই বৃত্তের ভিতরে ঘুরতে থাকবো। দেশ যে অত তিমিরে আছে, এই তিমিরেই থাকবে। সেই ইউনূস সাহেব আসেন আর যিনি আসেন, এবং ইউনূস সাহেবের মতো ব্যক্তিদের মহানুভবতা, মানে বদান্যতা দেখানো উচিত তাদের,
আচার আচরণে, কথায় বার্তা, এটা দেখা উচিত। তাকে নির্যাতন করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, সেই রাগ জিঘাংসা পুষে রেখে তিনি যদি তার কার্যকলাপ করেন, তাহলে ইতিহাস তাকেও ক্ষমা করবে না। তার আন্তর্জাতিক যত খ্যাতি থাক, এট দি এন্ড অফ দি ডে এখন যে দায়িত্ব নিয়েছেন, এইটা কিন্তু এট দি এন্ড অফ দি ডে চুলচেরা বিচার হবে। সৈয়দ মোহাম্মদুল্লাহ জি, জনাব মুনীর মুস্তফা আলী, আপনি কি এরকম কিছু দেখছেন, মানে জিঘাংসা, প্রতিহিংসা ডক্টর ইউনূস বা তার উপদেষ্টা পরিষদের মধ্যে কারো মধ্যে? আমি তো আমার অবস্থান বলে রাখি, এখনো পর্যন্ত কিন্তু এরকম দেখিনি কিছু। না, এগুলো বলা মুশকিল। মোহাম্মদুল্লাহ ভাই যেটা বলেছেন সেটা হচ্ছে, যারা দুর্নীতি করেছে, যারা এই যে এইভাবে যে অর্ডার দিয়েছে খারাপ কাজ করার জন্য, তাদের প্রমাণাদির ভিত্তিতে তাদের পানিশমেন্ট হোক। ওটা তো উনি বলছেন না যে সেটা তারা পার পেয়ে যাক। তারা পার পেয়ে যাক এটা কেউ চাচ্ছে না। হ্যাঁ, আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে প্রতিহিংসার বশবর্তী হয়ে কিছু যাতে না করে, হ্যাঁ, সেটা তার একটা আশঙ্কা থেকে যায়। যেমন ধরেন, আমি প্রফেসর মোহাম্মদ ইউনূসের অনেক কথাবার্তা শুনছি, তাই উনি যে কথাগুলো বলছেন, উনি কিন্তু এই যে গত 15 বছরে যা ঘটেছে এইগুলোই কিন্তু বলছেন। হ্যাঁ, আমি কিন্তু বারবার বলছি যে যদি আমরা একটা গভর্নমেন্টকে টার্গেট করার পরে আমরা সেটা করার চেষ্টা করি, তাহলে কিন্তু সেটা সঠিক হবে না। কারণ আমাদের আরো পিছনের দিকে যেতে হবে, পিছনের দিকে তারা কি করেছে সেগুলো দেখতে হবে। হ্যাঁ, এখানে বাংলাদেশের দুটো বড় বড় দল, বিএনপি, আওয়ামী লীগ, এরাই অল্টারনেটিভলি ক্ষমতায় এসেছে। হ্যাঁ, এই যে হাসিনা যে ক্ষমতায় আসলো, আমি বারবার বলছি যে 2007-এ, তার আগে যে বিএনপি সরকার ছিল। আচ্ছা, আমি আরেকটু পিছনের দিকে যাই, আপনার সেই 91-এ বিএনপি ক্ষমতা আসলো। আসার পরে তখন তো আবার নাকি দুটো ইলেকশন হয়েছিল, তাই না? প্রথম ইলেকশনটা বোধহয় একটু প্রশ্নবিদ্ধ হয়েছিল, পরে আবার একটা ইলেকশন দিয়ে তারা ক্ষমতা আসলো, নাকি সেটা 96-তে দুটো ইলেকশন হলো। প্রথমটা বিএনপি ক্ষমতায় গেল এবং সেটা প্রশ্নবিদ্ধ হলো, পরে তাদেরকে আবার ইলেকশন দিতে হলো, আওয়ামী লীগ ক্ষমতা আসলো। এসে আওয়ামী লীগ 2001 পর্যন্ত থাকলো। আচ্ছা, ওই ইলেকশনটা কি প্রশ্নবিদ্ধ হয়েছিল? 2001-এ যে ইলেকশনটা হলো না, আওয়ামী লীগ পরে কারচুপির অভিযোগ করা হয়েছিল। জি না, আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে চলে গেল, তারা 2001-এ হেরে গেল, তারা ক্ষমতায় চলে গেল। এই যে জিনিসটা যদি কন্টিনিউ হতো, এটা তো ভালোই ছিল। আপনার বিএনপি আসতো, আওয়ামী লীগ আসতো, বিএনপি আসতো, আওয়ামী লীগ আসতো, এইভাবে চললে তো ভালোই হতো। মানে আওয়ামী লীগ তো ছেড়েই গেল, তাই না? আওয়ামী লীগ তো তখন তো আর ধরে রাখার চেষ্টা করেনি, করেছে কি 2001-এ? না, কিন্তু 2001 থেকে 2006 পর্যন্ত যে ঘটনাগুলো ঘটলো, আপনার শেষ পর্যন্ত সেই তত্ত্বাবধায়ক সরকারের যে আমি প্রশ্নগুলো করলাম যে সে কিভাবে সেটাকে ম্যানিপুলেট করা হয়েছে। কিন্তু তার আগে কি হয়েছে? তার আগে হাসিনার জীবনের উপর কয়েকবারই তো তাকে তো সেই আপনার সেই গ্রেনেড অ্যাটাকের কথা চিন্তা করে দেখেন। হ্যাঁ, এখন আমি যদি মানে যুক্তির খাতিরে বলি যে হাসিনা ক্ষমতা ছাড়বে কেন, সে তো জানে যে সে ক্ষমতা ছাড়লে ওই বিএনপি আসলে আবার তাকে মেরে ফেলবে। আর যদি জীবনের ভয় থাকে যে ওই ক্ষমতায় আসলে তাকে মেরে ফেলবে, হ্যাঁ, সে তো সেটাকে করেছে যে না, আমার ক্ষমতায় থাকতে হবে, বেঁচে থাকতে হলে আমার ক্ষমতায় থাকতে হবে। হ্যাঁ, এই যুক্তিটা তো আসতে পারে, তাই না? এই জন্য আমি বলছি যে সবার দোষ ত্রুটি দেখতে হবে, পিছনের দিকে যেতে হবে, যত পিছনের দিক যাওয়া যায় পিছনের দিক গিয়ে আমাদের এমন একটা সংস্কার করতে হবে যাতে এইগুলোর আর রিপিটেশন হবে না। ওই বিএনপিও করতে পারবে না, আওয়ামী লীগ করতে পারবে না, এরকমই একটা সিস্টেম আমরা চাই। সেই সিস্টেমের দিকে যেন আমরা যাই এবং প্রফেসর ইউনূসের কাছ থেকে আমরা সেটাই আশা করি। আর একটা কথা মোহাম্মদুল্লাহ ভাই বলেছেন, আমি সেটা সমর্থন করি। এই যে বঙ্গবন্ধুর ব্যাপারে এই যে 32 নম্বরে কি হলো, আপনার সেখানে সেই লুঙ্গি ডান্স, সেখানে কাদের সিদ্দিকীকে যেতে দেওয়া হলো না, রোকেয়া প্রাচীকে যেতে দেওয়া হলো না, তাদেরকে হেনস্থা করা হলো, তাদের গাড়ি টাড়ি ভাঙা হলো, এই সমস্ত ব্যাপারে কি উনি কিছুই বলতে পারতেন না? আমরা কি বঙ্গবন্ধুকে পোস্টের ঊর্ধ্বে রাখতে পারি না? তাকে কেন একটা পার্টির সাথে অ্যাটাচ করতে হবে? হ্যাঁ, আওয়ামী লীগ তাদেরকে ইউজ করে, কেন বিএনপিও তো ইউজ করতে পারে। বঙ্গবন্ধু তো সবার, বঙ্গবন্ধুকে সবাই ইউজ করবে, বিএনপি ইউজ করবে, আওয়ামী লীগ ইউজ করে, সবাই বঙ্গবন্ধু সে সবার। তাকে কেন প্রশ্নের ঊর্ধ্বে আমরা রাখতে পারি না? হ্যাঁ, সেটা আমাদের সরকার প্রধান কেন সেটা তার সম্পর্কে কিছুই বলতে পারতেন না? এই যে ঘটনাগুলো ঘটলো, তার এই যে মূর্তিগুলো যেভাবে অবমাননা করা হয়েছে, হ্যাঁ, সে কি পার্টি টু দিস গভর্নমেন্ট? সে তো হি ওয়াজ নট পার্টি টু দিস গভর্নমেন্ট। হ্যাঁ, কিন্তু সে সম্পর্কে আমার মনে হয় উনি কিছু বললে ভালো হতো।
জি, আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। জনাব ডক্টর মুনির মুস্তফা আলী, আপনি ভালো থাকবেন। জনাব সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনিও ভালো থাকবেন। আপনার সাথে আবারও দেখা হবে। আজকের মতো আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।